বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য সংকট নিয়ে যা হচ্ছে সেটা নাকি আসলে একটা রাজনৈতিক নাটক। বেশ আলোড়ন তৈরি করা এই বিশ্লেষণটা দিয়েছেন মেজর অবসর আখতারুজ্জামান। তো আজকের আলোচনায় আমরা চেষ্টা করব তার এই দাবির পেছনের যুক্তিগুলো একটু তলিয়ে দেখতে। চলুন বোঝার চেষ্টা করি পর্দার আড়ালে ঠিক কী খেলা চলছে বলে তিনি মনে করছেন। তো প্রথম প্রশ্নটাই আসে, কেন এই নাটকের অভিযোগ? মানে এমনটা বলার কারণ কি? বিশ্লেষক আখতারুজ্জামান ঠিক কোন জিনিসটা দেখে বলছেন যে এখানে কোনো একটা অসঙ্গতি আছে? আর এখানেই আসছে তার বিশ্লেষণের একেবারে কেন্দ্রবিন্দুটা, একটা ভীষণ বিস্ফোরক দাবি। তিনি কিন্তু সরাসরি বলছেন, আমার বিশ্বাস উনি জীবিত নয়। ভাবা যায়, এই একটা কথাই কিন্তু পুরো পরিস্থিতি নিয়ে আমাদের চিন্তা ভাবনাকে একদম নাড়িয়ে দেয়। আর তার বাকি সব যুক্তির ভিত্তিও কিন্তু এটাই। অবশ্যই এটা একটা প্রচণ্ড গুরুত্বর অভিযোগ। এত বড় একটা দাবি তো আর এমনি এমনি করা যায় না। এর পেছনে নিশ্চয়ই তার কোনো পর্যবেক্ষণ বা যুক্তি আছে। আচ্ছা, চলুন তাহলে এবার সেই যুক্তিগুলোই একটু বিস্তারিতভাবে দেখা যাক। মেজর আখতারুজ্জামানের মূল কথাটা হলো, সরকার নাকি বেগম জিয়ার আসল শারীরিক অবস্থাটা লুকাচ্ছে। মানে সবার সামনে যা বলা হচ্ছে, যা দেখানো হচ্ছে, ভেতরের আসল ঘটনাটা নাকি একদমই অন্যরকম। তার মতে একটা বিশেষ রাজনীতিক উদ্দেশ্য হাসিল করার জন্যই নাকি এই পুরো নাটকটা সাজানো হয়েছে। কিন্তু একটা প্রশ্ন তো আসেই, তাই না? সরকার কেন এমন কিছু করতে যাবে? মানে এই যে নাটক সাজানোর কথা বলা হচ্ছে, এর পেছনে কি এমন রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে? আচ্ছা, বিশ্লেষক কিন্তু এর উত্তরে দুটো সম্ভাব্য কারণের কথা বলছেন। তার বিশ্লেষণ অনুযায়ী এই যে আপাতদৃষ্টিতে বেশ জটিল একটা পরিস্থিতি তৈরি হয়েছে, এর পেছনে সরকারের মূলত দুটো বড় উদ্দেশ্য কাজ করছে। আর এই উদ্দেশ্য দুটো কিন্তু একটার সাথে আরেকটা জড়িত। দেখুন, প্রথম উদ্দেশ্যটা হলো নিজেদের বাঁচানো জনগণের একটা সম্ভাব্য রাগ থেকে। দেরিতে হলেও সরকার নানা রকম পদক্ষেপ নিয়ে এটা বোঝাতে চাইছে যে তারা বিষয়টা নিয়ে খুবই উদ্বিগ্ন। কিন্তু এর থেকেও বড় একটা উদ্দেশ্য নাকি আছে, আর সেটা হলো একটা পাল্টা গল্প বা ন্যারেটিভ তৈরি করা। সেই গল্পটা কি? গল্পটা হলো বেগম জিয়ার স্বাস্থ্যের এই যে অবনতি, এর জন্য বর্তমান সরকার দায়ী না। দায়ী হলো গত ১৫ বছরের আওয়ামী লীগ সরকার, কারণ তাদের সময়ে নাকি ঠিকমতো চিকিৎসা হয়নি। বিশ্লেষকের মতে এটার মাধ্যমে খুব কৌশলে মানুষের ক্ষোভটাকে আওয়ামী লীগের দিকে ঘুরিয়ে দেওয়ার একটা চেষ্টা চলছে। তো এই নাটকের প্রমাণ হিসেবে তিনি কয়েকটা সরকারি পদক্ষেপের দিকে আঙুল তুলছেন। যেমন ধরুন, একেবারে শেষ মুহূর্তে এসে বেগম জিয়াকে ভিভিআইপি ঘোষণা করা হলো। তারপর হাসপাতালের চারপাশে ৩ স্তরের একটা বিশাল নিরাপত্তা বলয় তৈরি করা হলো। এমনকি ৩ বাহিনীর প্রধানদেরও হাসপাতালে পাঠানো হলো। তার মতে এই প্রত্যেকটা পদক্ষেপের উদ্দেশ্য একটাই, আসল ঘটনাটাকে আড়াল করা এবং সবার সামনে একটা নিয়ন্ত্রিত সাজানো ছবি তুলে ধরা, যেখানে মনে হবে সরকার খুব আন্তরিক। এই যে রাজনৈতিক নাটকের কথা বলা হচ্ছে, এর কিন্তু এখানেই শেষ না। এর আরও একটা দিক আছে, আরও একটা লক্ষ্য আছে বলে বিশ্লেষক মনে করছেন। আর সেই লক্ষ্যটা হলো তারেক রহমানকে নিয়ে পাতা একটা খুব চতুর ফাঁদ। এখন এই ফাঁদটা কিভাবে কাজ করে সেটা বুঝতে হলে আমাদের রাজনৈতিক আশ্রয় বা পলিটিক্যাল সাইলেম জিনিসটা একটু বুঝতে হবে। দেখুন, ব্যাপারটা হলো, যখন কোনো ব্যক্তি নিজের দেশে জীবনের ঝুঁকিতে থাকেন, তখন অন্য একটা দেশ তাকে আশ্রয় দেয়। কিন্তু এর একটা খুব গুরুত্বপূর্ণ শর্ত আছে। বিশ্লেষক ঠিক এটাই মনে করিয়ে দিচ্ছেন। শর্তটা হলো, যে মুহূর্তে ওই ব্যক্তি নিজের ইচ্ছায় দেশে ফিরে যাবেন, ঠিক সেই মুহূর্তে তার ওই বিশেষ সুরক্ষাটা বাতিল হয়ে যাবে। আখতারুজ্জামানের দাবিটা হলো, সরকার ঠিক এই দুর্বল জায়গাটাকেই কাজে লাগাতে চাইছে। মানে বেগম জিয়ার অসুস্থতাকে সামনে এনে তারেক রহমানের ওপর একটা প্রচণ্ড ইমোশনাল প্রেশার তৈরি করা হচ্ছে। কেন? যাতে তিনি আবেগতাড়িত হয়ে দেশে ফিরে আসতে বাধ্য হন। কারণটা খুব পরিষ্কার। তিনি যদি একবার আবেগের বশে দেশে ফিরে আসেন, তাহলেই কিন্তু যুক্তরাজ্যে তার যে রাজনৈতিক আশ্রয়টা আছে সেটা আর থাকবে না। আর তার মানে হলো, বাংলাদেশে তিনি রাজনৈতিক এবং আইনগত দুই দিক থেকেই পুরোপুরি একা আর অরক্ষিত হয়ে পড়বেন। বিশ্লেষকের মতে এটাই হলো সরকারের পাতা সেই ভয়ঙ্কর ফাঁদ। এই ফাঁদটা যে কতটা গভীর সেটা বোঝানোর জন্য তিনি কিন্তু একটা বেশ কঠোর কথাই বলেছেন। তার ভাষ্যটা এমন, দেশমাতা মারা গেলেও তারেক রহমানের দেশে আসা উচিত হবে না। তিনি বলতে চাইছেন, দেশের স্বার্থে, দলের স্বার্থে, এমনকি নিজের নিরাপত্তার কথা ভেবে হলেও তারেক রহমানের এই আবেগের ফাঁদে পা দেওয়া উচিত হবে না। এটাই হবে তার জন্য সবচেয়ে বড় কৌশল। তো এমন একটা জটিল আর আবেগঘন পরিস্থিতিতে মেজর আখতারুজ্জামান বিএনপির সমর্থকদের জন্যও কিছু কৌশলগত পরামর্শ দিয়েছেন। তার মূল কথাটা কিন্তু খুবই স্পষ্ট। তিনি বলছেন, আবেগের বশে কোনো কিছুই করা যাবে না।
তার একটা কথা হলো বাস্তবতা আর আবেগ এক জিনিস নয়। এ কারণেই তিনি সবাইকে মাথা ঠান্ডা রেখে কৌশলগতভাবে চিন্তা করার কথা বলছেন। আচ্ছা, তাহলে চলুন দেখে নেওয়া যাক প্রতিপক্ষের এই ফাঁদটা এড়িয়ে চলার জন্য তিনি বিএনপি সমর্থকদের ঠিক কি করতে বলছেন আর কি একদমই করতে নিষেধ করছেন। তিনি কিন্তু বারবার একটাই অনুরোধই করছেন, কোনোভাবেই যেন রাগ, উত্তেজনা বা ভাঙচুরের মতো ঘটনা না ঘটে। তার মতে যে কোনো ধরনের সহিংস প্রতিক্রিয়া মানেই হল প্রতিপক্ষের ফাঁদে পা দেওয়া। শুধু তাই না, তিনি আরও একটা আশঙ্কার কথা বলছেন, সেটা হলো তৃতীয় কোনো পক্ষ এই গণ্ডগোলের সুযোগ নিয়ে পরিস্থিতি আরও ঘোলাটে করে তুলতে পারে, আর তখন কিন্তু পুরো দায়টা এসে পড়বে বিএনপির ওপর। আলোচনার প্রায় শেষ দিকে আমরা চলে এসেছি। এখন দেখব বিশ্লেষকের সবচেয়ে বড় ভয়টা কোথায়। যদি সব কৌশল ফেল করে আর পরিস্থিতি যদি একটা বড় রাজনৈতিক সংঘাতের দিকে চলেই যায়, তাহলে শেষ পর্যন্ত কি হতে পারে? মেজর আখতারুজ্জামান কিন্তু একটা ভয়াবহ পরিণতির ব্যাপারে সতর্ক করে দিচ্ছেন। তিনি পরিষ্কার বলছেন, যদি সত্যি সত্যি দেশে বড় ধরনের কোনো রাজনৈতিক সংঘাত লেগে যায়, তাহলে তার ফল বর্তমান নেতৃত্বের জন্য হবে ভয়ানক, ক্যাটাস্ট্রফিক। আর তার বিশ্লেষণ থেকে শেষমেশ একটা চূড়ান্ত প্রশ্ন উঠে আসছে, যদি এই সংঘাতটা সত্যি শুরু হয়, তাহলে এর প্রথম শিকারটা কে হবে? আর এই প্রশ্নের জবাবে তিনি একটা বেশ চাঞ্চল্যকর ভবিষ্যৎবাণী করেছেন। তার মতে এই ধরনের কোনো সংঘাতের প্রথম শিকার হবে স্বয়ং বর্তমান সরকার এবং ডক্টর ইউনিস। আর সবচেয়ে বড় পরিহাসটা হলো, এই যে বিশৃঙ্খলা তৈরি হবে, এর মধ্য দিয়ে নাকি আওয়ামী লীগের আবার ক্ষমতায় ফেরার রাস্তাটা খুলে যেতে পারে। তো এই আশঙ্কার কথাই তিনি বলছেন, আর এটাই ছিল তার পুরো বিশ্লেষণ।